আচ্ছা দেখো, তাহলে কোয়ান্টাম সংখ্যার সেকেন্ড সেট কোশ্চেন, এই কোশ্চেন খুব আসে পরীক্ষায়। বলছে কোয়ান্টাম সংখ্যার সেট সঠিক নয়, কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি সঠিক নয়। এখানে চারটা সেট দেওয়া আছে, n সমান 3, n সমান 0, m সমান 0, n সমান 3, l সমান 1, m সমান -1, n সমান 2, l সমান 0, m সমান -1, n সমান 2, l সমান 1, m সমান -1। তাহলে দেখো এখানে পরপর মানগুলো দেখলে আমরা বুঝতে পারবো। n সমান যদি 3 হয় তাহলে l এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। তাহলে n সমান 3 হলে l সমান 0 হতে পারে, হতে পারে তো, তাহলে এটা আমার সঠিক। আর l সমান 0 হলে তো m সমান 0, তাহলে এটা হচ্ছে সঠিক, এই সেটটা সঠিক, এটা ভুল নয়। এখানে বলেছে আমার সঠিক নয় কোনটা। আচ্ছা n সমান 3 হলে l সমান 1, এটাও তো হতে পারে, তাই নয় কি? n সমান 3 হলে l এর মান কি 0 থেকে n-1, তার মানে তো 0 থেকে n-1 মানে 0 থেকে 2 পর্যন্ত যে কোনো মান হতে পারে, তাহলে আমার l সমান 1 হবে। আর l সমান 1 হলে m সমান তো -1 হয়। দেখো তিনটা মানই ঠিক আছে, তাহলে এটাও ঠিক আছে। বুঝে গেছে পরপর কেমন আসছে? আচ্ছা m সমান যদি 2 হয় তাহলে একই রকম ভাবে l এর মান 0 হতে পারে তো, কারণ নয় কি l এর মান কি 0 থেকে n-1, তার মানে 0 হতে পারে, n কত আছে 2 আছে, 2 - 1 মানে 0 হতে পারে 1 হতে পারে, তাহলে এখানে 0 দেওয়া আছে, তাহলে এটা ঠিক আছে। আর এটা যদি এবারে দেখো না, এটা ঠিক নয়, মানে এইটা আর এইটা ঠিক আছে, কিন্তু l সমান যদি 0 হয় তাহলে কিন্তু m সমান -1 হবে না। হবে কি? l সমান 0 হলে l এর মান যদি 0 হয় তাহলে m এর মান তো 0ই হবে, কারণ l এর মানের উপর তো m এর মানটা ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে l এর মান 0 হলে m সমান 0 হবে, তাহলে -1 এখানে আসার কোনো চান্স নেই। তাহলে এখানে আমি এই সেটটা হচ্ছে সঠিক নয়, এটা হচ্ছে উত্তর পেয়ে গেলাম। এবারে আমরা সেকেন্ড লাস্ট অপশনটা চেক করে নেব, দেখা যাক কি আছে। তাহলে n সমান যখন 2, n সমান 2 হলে l সমান 1 হতে পারে, কারণ 0 থেকে n-1 এর মধ্যেই 1 চলে আসছে, 0 থেকে 2 - 1 এর মধ্যেই তো 1 আসছে, তাহলে এটা হবে। আর l সমান 1 হলে m সমান তো -1 হয়, তাহলে এটাও সঠিক। তাহলে আমার এটাই হচ্ছে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, যেটা হচ্ছে আমার বলছে সঠিক নয় সে। বুঝা গেছে? এই তো হলো শুনুন। আর একটা কোশ্চেন বলে দিতে হবে তোমরা এগুলো। আচ্ছা দেখো, কোয়ান্টাম সংখ্যা থেকে নেক্সট কোশ্চেন যেটা, এগুলোই পরীক্ষায় আসে বেশি করে, দেখবে এগুলোই থাকবে। ওই যে ডি উপকক্ষে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ কোনটা হতে পারে? এ অপশন আছে √6h/2π, বি অপশন আছে 2h/√2h/2π, সি অপশন আছে √h/2π, আর ডি অপশন আছে 2h/π। আমি যখনই ক্লাসে পড়ালাম তখনই বলে দিলাম যে উপকক্ষে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্র কি। কৌণিক ভরবেগ মানে mvr সমান, আমি বলে দিলাম উপকক্ষে আবর্তনশীল ইলেকট্রনের কৌণিক ভরবেগ সমান কি হবে? √L × L+1 × h/2π, এটা তো সূত্র। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে L সমান, এখানে ডি উপকক্ষের জন্য L সমান কি, ডি এর জন্য L এর মান কত হয়? আমার L এর মান কত হয়? 2 হয়। L সমান 0 হলে S, L সমান 1 হলে P, L সমান 2 হলে D। তাহলে জাস্ট L এর জায়গায় 2টা বসিয়ে দিলে তোমাদের উত্তর হয়ে যাবে। তাহলে L এর জায়গায় বসিয়ে দাও √2 × 2 + 1 × h/2π, তাহলে কত আসবে দেখো, 2 2 4, হ্যাঁ কত আসছে? হ্যাঁ 6, 6√6h/2π, তাহলে √6h/2π, তাহলে অপশন এটা হচ্ছে আমাদের সঠিক। বুঝা গেছে? একদম সিম্পল, কঠিন কি? একদম সিম্পল জিনিস, একটু থিওরি জানলে সব পারবে। এই কোশ্চেনগুলো দেখবে না বারবার এসে পরীক্ষা। ঠিক আছে, এই হলো কোয়ান্টাম সঙ্গে। এবার পরবর্তী অংশটা একটু বলে দিই আমি, তারপরে না খাতাটা। আচ্ছা এটা মুছে দিলাম, ঠিক আছে। তাহলে কোয়ান্টাম সংখ্যা থেকে দেখো আর কেমন কোশ্চেন আমাদের আসতে পারে। খুব সুন্দর সুন্দর কোশ্চেন আছে কোয়ান্টাম সংখ্যা থেকে। আর দু একটা জিনিস আমি একটু আলোচনা করে দিই। যেমন বললো যে নিম্নলিখিত কোন উপকক্ষটি সম্ভব নয়। বললো যে নিম্নলিখিত কোন উপকক্ষ সম্ভব নয় এরকম কোশ্চেন দিল। ঠিক আছে, এ তে দিল 1p, বি তে দিল 2p, সি তে দিল 3p, আর ডি তে দিল 4p। তোমাকে এখন দিয়ে দিচ্ছি, বলছে কোনটা সম্ভব। দেখো
আমি প্রথমেই বলে দিয়েছি এই যে সামনে যে মানগুলো থাকবে এগুলো হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n। বোঝা গেছে? তাহলে সামনের মানগুলো যদি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n হয়, তাহলে এখানে n সমান কত হবে 1, তাহলে এখানে n সমান কত হবে 2, এখানে n সমান কত হবে 3, এখানে n সমান কত হবে 4। ঠিক আছে, এইবারে n দেখলে হবে না, তারপরের অংশে আমরা যাব। n সমান যদি 1 হয় তাহলে l সমান কত হবে 0। আর কোনো মান কি আসবে? n সমান 1 হলে l সমান 0ই হবে, কারণ n - 1 মানে 0 হয়। তাহলে l সমান 0 মানে আমার s আসবে, এখানে p আসার কোনো চান্স নেই। আছে? তাহলে এটাই আমার সঠিক উত্তর। 1 কি সম্ভব নয়। তোমাদের যদি মনে হতে পারে যে এগুলো দেখি এগুলো সম্ভব নাও হতে পারে, দেখা যাক, অপশন চেক করে নাও, চেক করো। n সমান 2 হলে l সমান কত হবে 1 হবে, 0 হবে আর 1 হবে। তাহলে 0 এর জন্য তো s হয়, 1 এর জন্য তো p হয়, তাহলে এখানে p দেওয়া আছে, তাহলে এটা হবে। হ্যাঁ, মানে টুপিটা সম্ভব হবে। ঠিক আছে, তাহলে টুপি আমার সম্ভব হবে। আচ্ছা, l সমান 3 হলে l সমান কত 0 1 2, তাহলে তো p আসছে, তাহলে এটাও সম্ভব হবে। আচ্ছা, n সমান 4 হলে তো l সমান এরকম 0 1 2 3 হয়, তাহলে এখানেও তো 1 আসছে, মানে p আসছে, তাহলে এটাও হবে। তাহলে একমাত্র এটাই হবে, সম্ভব। বুঝে গেছে? এই কোশ্চেনগুলো আসে খুব পরীক্ষা, ভালো করে পড়ো। অসুবিধা নাই, মুছে দিলাম। উপপক্ষের সম্ভাব্যতা বিষয়ে একটা কোশ্চেন পরীক্ষায় খুব আসে, যে কোন পক্ষটা সম্ভব আর কোন পক্ষটা সম্ভব নয়। ঠিক আছে, এই হলো আমার এতক্ষণ ধরে কোয়ান্টাম সংখ্যার ব্যাপার। তাহলে কোয়ান্টাম সংখ্যা থেকে একটা ইলেকট্রন কোথায় থাকতে পারে, ইলেকট্রনের অ্যাড্রেস, যে চারটা কোয়ান্টাম সংখ্যা একটু আগে আমি বললাম n l m এবং s, এই চারটা কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের সঠিক অ্যাড্রেস পায়, মানে ইলেকট্রনটা কোথায় থাকতে পারে। তাই ইলেকট্রনের এই যে ধারণা পাওয়া গেল, এরপর ইলেকট্রনের একটু ডুয়েল নেচারের দিকে আমরা চলে যাব, দ্বৈত সত্তা, ইলেকট্রনের দ্বৈত সত্তা। তো যে বলছি না, ইলেকট্রনের পার্টিকেল নেচার কোনো কোনো ক্ষেত্রে ফেল করছে, যেখানে বোরের মডেল খাটছে না, বোরের মডেল যেখানে প্রযোজ্য হচ্ছে না, সেক্ষেত্রে ইলেকট্রনের আমরা তরঙ্গ ধর্ম নিয়ে একটু দেখব। ইলেকট্রনের তরঙ্গ ধর্মের প্রথম যে সমীকরণ সেটা হচ্ছে পড়তে হবে আমাদেরকে ডি ব্রগলি সমীকরণ, খুব সাইলেন্স, একদম একটু বুঝানো মনে থেকে যাবে, কিচ্ছু না। ডি ব্রগলি ইকুয়েশন, ডি ব্রগলি সমীকরণ, ডি ব্রগলি সমীকরণ, এটা হচ্ছে ডুয়েল নেচার অফ ইলেকট্রন, ইলেকট্রনের দ্বৈত সত্তা। এটা হচ্ছে ডুয়েল নেচার অফ ইলেকট্রন, ইলেকট্রনের দ্বৈত সত্তা, ইলেকট্রনের দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা মানে এখানে আমরা কি বলতে চাইছি, দ্বৈত সত্তা মানে আমরা এখানে কি বলতে চাইছি, ইলেকট্রন দুটো ধর্মই দেখাতে পারে, একটা হচ্ছে কণা ধর্ম, একটা হচ্ছে তরঙ্গ ধর্ম। ঠিক আছে, কণা ধর্ম তরঙ্গ ধর্মের প্রথম প্রমাণ আমরা পেয়েছিলাম সেই ক্রুক্স টিউবের পরীক্ষাতে, কারণ কণা হিসাবে আছে বলে কোনো একটা পার্টিকেল রাখলে সেটাকে নড়াচড়া করতে পারছে। আর দ্বিতীয়ত সে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দ্বারা ডিফিউজড হচ্ছে, মানে তার তরঙ্গ ধর্ম আছে। ঠিক আছে, তড়িৎ এবং চুম্বক ক্ষেত্র দ্বারা প্রবাহিত হচ্ছে, মানে তার তরঙ্গ ধর্ম আছে। তো ইলেকট্রনের দুটো ধর্মই যে আছে সেটা আমরা ডি ব্রগলি ইকুয়েশন থেকে সুন্দরভাবে পেয়ে যাবো। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে ম্যাথ আসতে পারে। কেমন করে আসছে দেখো। আচ্ছা, আমরা জানি যদি ইলেকট্রনের কণা ধর্ম জানি, তাহলে আমরা জানি ই সমান mc স্কয়ার। এম কার আছে, এম কার আছে, যার ভর আছে তার এম আছে, মানে যে কণা তার এম থাকবে, কণা মানে এম থাকবে না। তাহলে কোনো একটা কণার যদি এম থাকে, আইনস্টাইনের সমীকরণ অনুসারে সেই কণার শক্তি কি হবে, ই সমান mc স্কয়ার, এটা আমরা জানি। সেই কণার ভরটাকে যদি সম্পূর্ণরূপে শক্তিতে রূপান্তরিত করা হয়, তাহলে যে শক্তিটা পাবো সেটা সমান ই সমান mc স্কয়ার, আইনস্টাইনের একটা যুগান্তকারী সমীকরণ, যেটা হচ্ছে আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ববাদী সমীকরণ। তাহলে ই সমান mc স্কয়ার পেয়ে গেলাম, মানে এখানে ইলেকট্রন ই এম মানে হচ্ছে ভর, ই মানে হচ্ছে শক্তি, এখানে কার ভর, এখানে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর এম, ইলেকট্রনের শক্তি যদি ই হয়, তাহলে ই এর মানটা এখান থেকে আমরা পেয়ে যাব, পেলাম। এইবারে চলে যাচ্ছি ই সমান, আবার আমরা জেনেছি যদি তরঙ্গ ধর্ম ধরে নিই, ইলেকট্রনের যদি তরঙ্গ ধর্ম ধরে নিই, তাহলে কি প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব কি বলেছিল, ই সমান এইচ নিউ, মানে এইচ সি বাই ল্যামডা, এইচ সি বাই ল্যামডা। আচ্ছা দেখো তো এই ইতে ইলেকট্রনের কোনো ভরের তত্ত্ব আছে, মানে ভরের কোনো টার্ম আছে এই সমীকরণে, যদি এখানে কোনো ভরের টার্ম, কোনো এম আছে, মানে ভরের কোনো ব্যাপার আছে। এইচ মানে তো প্ল্যাঙ্কের ধ্রুবক, সি মানে তো আলোর বেগ, ল্যামডা মানে তো তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই যে শক্তির সমীকরণ, এই শক্তির সমীকরণ, এটা যে প্ল্যাঙ্কের সমীকরণ পেয়েছিলাম, ম্যাক্স প্ল্যাঙ্কের, ঠিক আছে, এটা কি প্ল্যাঙ্কের সমীকরণ। এখানে কিন্তু আমরা
এখানে কিন্তু আমরা কোনো ভর পাচ্ছি না, ভর নেই, এইখানে কোনো ভর নেই। এটাও তো ইলেকট্রনের শক্তি, এটাও তো ইলেকট্রনের শক্তি, নয় কি? তাহলে ইলেকট্রনের এই শক্তির সমীকরণ যখন ব্যবহার করছি তখন এখানে কোনো ভরের ব্যাপার নেই। আবার ইলেকট্রনের যখন এই শক্তির সমীকরণ ব্যবহার করছি তখন ইলেকট্রনের ভর আছে। তাহলে নিশ্চয়ই যদি দুটো ধর্মই থাকে, ড্রিবগলি দেখালেন যে ইলেকট্রনের দুটো ধর্মই আছে, তাহলে নিশ্চয়ই এই দুটো শক্তি সমান হয়ে যাবে। তাহলে দুটো শক্তিকে সমান করে দাও, কি পাচ্ছি দেখো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এম সি স্কোয়ার সমান এইচ সি বাই ল্যামডা। বলতে পারি না পারি না? পারি তো, দুটোই শক্তি। তাহলে এটা যদি বলতে পারি তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাবো না, এখান থেকে আমরা দেখতে পাবো, দেখো এখান থেকে কি পাবো, সি সি কেটে গেল, আর কিছু কাটবে? কাটবে না। তাহলে এখান থেকে আমরা পাবো ল্যামডা সমান এইচ বাই এম সি, এম সি। এই সি মানে কি? সি মানে কি? বেগ তো, মানে কি? আলোর বেগ। তাহলে আলোর তরঙ্গ ধরলে সি মানে আলোর বেগ। যখন ইলেকট্রনের তরঙ্গ ধরবো তখন সি মানে ইলেকট্রনের বেগ। তাহলে সি ইজ রিপ্লেসড বাই ভি, তাহলে সমান এইচ বাই আমরা এম ভি বলতে পারি। ভি মানে হচ্ছে ইলেকট্রনের বেগ। পেয়ে গেলাম। তাহলে খুব ইম্পর্টেন্ট সমীকরণ পেয়ে গেলাম, ড্রিবগলি ইকুয়েশন, যেটা হচ্ছে ইলেকট্রনের দ্বৈত সত্তা, যে সমীকরণটা হচ্ছে ল্যামডা সমান এইচ বাই এম ভি। এখান থেকে তোমার পরীক্ষায় কোশ্চেন আসে। তাহলে এইখানে দেখো, এখানে এমন একটা আমি সমীকরণ পেলাম যে সমীকরণে ইলেকট্রনের ল্যামডাও আছে, ইলেকট্রনের এমও আছে, ইলেকট্রনের ভরও আছে, ইলেকট্রনের তরঙ্গও আছে। তাহলে এই জন্য এটা বলছে ডুয়েল নেচার অফ ইলেকট্রনের, ইলেকট্রনের দ্বৈত সত্তার একটা সমীকরণ, যেটা হচ্ছে ড্রিবগলি সমীকরণ। পরীক্ষায় কোশ্চেন আসবে, বললো যে একটা ইলেকট্রনের ভর যদি এত হয়, ঠিক আছে, তাহলে এত বেগে গতিশীল ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য কত হয়? বা বলে দিল একটা ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য এত এবং ভর এত, তাহলে ইলেকট্রনের বেগটা কত হয়? তাহলে এই সমীকরণ থেকে সোজা 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 মানটা বসাবে, অঙ্ক হবে, আর কিচ্ছু নেই। শুধু এককগুলো তোমাকে খেয়াল রাখতে হবে, যেগুলো ব্যবহার করছি সেগুলো যেন সেম এককে থাকে। বুঝে গেছে? এই হলো ইলেকট্রনের ড্রিবগলি ইকুয়েশন, ইলেকট্রনের তরঙ্গ এবং কণাধর্মের দ্বৈত সত্তা প্রমাণ। ঠিক আছে।